বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আজকের এই প্রোগ্রামে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, দেখছেন, আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একবিংশ শতাব্দীতে কোরআন এবং সুন্নাহকে ভিত্তি করে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, তার প্র্যাকটিক্যাল একটি দৃষ্টান্ত স্থাপিত রয়েছে। মূলত সেই বিষয়টা আমাদের কৌতূহলের মূল কেন্দ্রবিন্দু যে ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা দেশ এবং একটা সমাজের কি পরিস্থিতি দাঁড়াতে পারে। তো মূলত সেই বিষয়টা সচক্ষে আমরা নিজেদের চোখে দেখার জন্য, যতটুকু সম্ভব আমরা নিজেরা সেটাকে অনুভব করার জন্যই মূলত আমাদের আফগানিস্তান সফর হয়েছিল। তো আমরা সেখানে অনেক ভালো কিছু দেখেছি, যেগুলোকে প্রশংসা করার মতো। আবার কিছু বিষয় এমনও আছে যেগুলোকে সংশোধনযোগ্য এবং সেগুলোকে আমরা সংশোধন করার জন্য পরামর্শ দিয়েছি। এবং সেই সাথে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের এই মুসলিম জাতির, বৃহত্তর মুসলিম জাতির অংশ হিসেবে আমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয় বিষয়গুলিও আমরা কিছুটা ফাইন্ড আউট করেছি। আমরা আশা মনে করি আমরা ভালো বিষয়গুলো আগে শুনি, তারপরে আপনাদের চোখে যেগুলো ভালো মনে হয়নি সেই দুটো জিনিস একটু কম্প্যাক্ট শুনতে চাই, কারণ অনেক আলোচনা করব আপনার সঙ্গে। ভালো যে বিষয়গুলি দেখেছি মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় 6.5 লক্ষ বর্গ মাইলের, একটি 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ, প্রায় 50 বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে। সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে। এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে। আমরা এই বিষয়টা তাদের কাছে জিজ্ঞাসা করেছি, দায়িত্বশীলদের কাছে, বিভিন্ন মন্ত্রীদের কাছে, যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য, সেই অস্ত্রগুলো আপনি কি করেছেন? তো তারা বললেন যে প্রথমবার তো আমরা সে অস্ত্র 1996 সালে যখন প্রথম তাদের শাসন প্রতিষ্ঠিত হয় তখন তারা সাধারণ জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিল। এবার আর তারা জমা নেয়নি। 2021 সালের আগস্ট থেকে এখন 2025 সালের সেপ্টেম্বর চলছে। মোল্লা ওমরের সময়টার কথা বলছেন। তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয়নি। তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও 5 মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তানে। রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার, যে কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো দ্বন্দ্ব ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, খুনাখুনি হওয়ার কথা, ডাকাতি হওয়ার কথা, লুটপাট হওয়ার কথা, মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেড হওয়ার কথা। কিন্তু তারা বললেন বিগত 4 বছরে এই ধরনের কোনো ঘটনার সেখানে দৃষ্টান্ত নেই। অর্থাৎ তারা এমন কোনো ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোনো প্রয়োগ নেই এবং সারা দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির কথা আমি অনুভব করব বিষয়, কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয়। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, যে ক্লিয়ার, যে নিরাপত্তা ব্যাপকভাবে। রাতের অন্ধকারে যেরকম আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে একটা প্রদেশ, খোস্ত প্রদেশ, পাকতিয়া প্রদেশ থেকে অতিক্রম করে খোস্ত প্রদেশে যেতে হয়। আমরা জুমার দিন সেখানে গেলাম, দিনের বেলায় গেলাম, আমাদের ফিরতে ফিরতে সেখান থেকে রওনা হতে হতেই বেশ সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হয়ে গেছে, রাত 7টা-8টা বাজে। সেখান থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা কাবুলে রাজধানীতে ফিরলাম এবং সম্পূর্ণ মানে 80 থেকে 90% পথই হলো পাহাড়ি পথ, দুর্গম পথ, পাহাড়ের ভিতর দিয়ে আঁকা বাঁকা, উঁচু নিচু,
সেই পথ পাড়ি দিয়ে আমরা একেবারে সেই খোঁজ থেকে আমরা কাবুলে ফিরলাম। আরও গাড়ি ঘোড়া চলতেছে, এই দুর্গম পথে গাড়ি ঘোড়াগুলো চলতেছে, তেমন কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা চৌকিরও খুব আহামরি আয়োজন আছে সেটা বলার উপায় নেই, কিন্তু মনে হচ্ছে যে মানুষজন বেশ নিরাপদে সেখানে যাত্রা করছে। এই পয়েন্টটা আমাদের ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট যেটা আমি দেখেছি আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা হলো যে তারা অর্থনৈতিকভাবে কিন্তু এখনো খুব সমৃদ্ধ না। দুটি আভ্যন্তরীণ সোর্স থেকে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একটা হলো তারা কিছু কাস্টমস পাচ্ছে, বিদেশি যে সকল যানবাহন বা মালামাল তাদের মাটি ব্যবহার করে, তাদের সড়ক ব্যবহার করে যাতায়াত করছে, সেখান থেকে তারা একটা কাস্টমস পাচ্ছে। আর হলো তাদের দ্বিতীয় ইনকাম সোর্সটা হলো এখন মাইন, বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করছে। বিপুল পরিমাণ খনির তাদের মধ্যে ওখানে মজুদ আছে, গ্যাস এবং কয়লার, সর্বশ্রেষ্ঠ কয়লার সর্ববৃহৎ মজুদ তাদের ওখানে। তারা যেটা বললো যে সেই কয়লা 300 বছর উত্তোলন করলেও শেষ হবে না, এবং শুধু তাদের দেশের কয়লা দিয়ে সারা পৃথিবীর কয়লার চাহিদা পূরণ হওয়া সম্ভব। হ্যাঁ, এবং সোনার মাইনও আছে তাদের ওখানে। এগুলো তারা উত্তোলন করছে বেসিক্যালি বেশিরভাগই চায়নার সহযোগিতায়। তো এই দুটো সোর্স থেকে তাদের তাদের রাষ্ট্রের যাবতীয় ব্যয় নির্বাহ হচ্ছে। তো রেভিনিউ এই দুটো। নেগেটিভ কি? হ্যাঁ বলছি, দেখেন এত বিপুল পরিমাণ এই দুটো সোর্স থেকে ইনকাম নিয়ে তারা যেটা করছে, সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো 8 লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দিচ্ছে। এই দীর্ঘ সময়ে যুদ্ধে যারা নিহত হয়েছে এবং এই সকল নিহতদের ইয়েতিম সন্তান এবং বিধবাদেরকে তারা প্রতি মাসে ভাতা দিচ্ছে। মিনিমাম আমরা যেটা হিসাব করলাম 5,000 আফগানি তারা বলল, তার মানে মিনিমাম $100 করে তারা দিচ্ছে। ইন্টারেস্টিং তথ্যটা হলো যে তারা শুধুমাত্র নিজেদের পক্ষীয় নিহতদের পরিবারদেরকেই নয়, বরং বিপক্ষীয় যারা ছিল তাদের যারা নিহত হয়েছে তাদের এতিম এবং বিধবাদেরকেও, প্রায় নিয়ার 1 মিলিয়ন মানুষকে প্রতি মাসে যদি মিনিমাম $100 করে দেওয়া হয়, তাহলে কি পরিমাণ ভাতা দিতে হয়? এই বিশাল 100 মিলিয়ন, তাহলে এই বিশাল প্রতি মাসে তারা এটা দিচ্ছে। এই জিনিসটা। আর আরেকটা জিনিস দেখেছি যে বিচার ব্যবস্থারও দ্রুত বিচার সমাধান করার চমৎকার আয়োজন। বাকি যে জিনিসটা আমাদের চোখেও পড়েছে সেটা হলো নারী শিক্ষার ক্ষেত্রে এখনো পর্যন্ত সুন্দর এবং একেবারে প্রত্যাশিত উন্নতি তারা সাধন করতে পারেনি। এখন মাত্র ক্লাস 6 পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় স্কুলে মেয়েরা পড়াশোনা করছে, ক্লাস 6 পর্যন্ত। ক্লাস 6 থেকে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটির মেয়েদের জন্য ইসলামী শিক্ষার আয়োজন আছে, মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে, কিন্তু জেনারেল শিক্ষাটা এখনো তারা এটাকে চালু করতে পারেনি। যারা পড়তো তাদেরটাও তাদেরটাও বন্ধ আছে, স্থগিত আছে। বন্ধ বলতে তারা বন্ধ বলে না, তারা বলে এটা স্থগিত আছে। এবং তারা বলে যে মূল কারণ হলো যে বিগত সময়ে যেটা আধিপত্যবাদ তাদের ভাষায়, যে বহির্শক্তি এসে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক তারা বিকৃতি সাধন করেছিল, যার কারণে শিক্ষার কাঠামোকে আমূলভাবে ঢেলে সাজানো, এবং বিশেষ করে যেহেতু তারা শরিয়া পরিপালনের অঙ্গীকারাবদ্ধ, এই জন্য শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সহশিক্ষার কোনো সুযোগ নেই। সেই জন্য তারা নারী পুরুষের জন্য সেপারেট শিক্ষাঙ্গন তৈরি করার কাজে এটা নিয়োগ করেছে। এবং তারা কত বছর লাগতে পারে আপনাদের ধারণা বলছে কিছু? তারা আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, আমাদের কনসার্নের কথাও বলেছি। তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করলো, তারা কিন্তু এক্সাক্ট কোনো মেয়াদ বলেনি, তবে তারা বলল খুব অল্প সময়ের ব্যবধানেই আপনারা সুসংবাদ পাবেন। তো তাতে মনে হলো আমার যে হয়তো সর্বোচ্চ বছর খানিকের মধ্যে তারা নারী শিক্ষার এই বদ্ধ দুয়ারটা তারা উন্মুক্ত করে দিবে মনে হয়। তো ওখানে যেটা এখন আপনি বলছিলেন যে প্রচলিত গণমাধ্যমে যা আসে তার বাইরে আপনারা নিজেদের চোখে দেখতে চাইছিলেন, কিন্তু ওখানে যে সিস্টেমটা আপনি নিজেই ভালো জানেন যে সেটা তো এখন ওখানকার যিনি রাষ্ট্রপতি তিনি তো আমিরুল মোমিনিন এবং আখুনজাদা, উনি আখুনজাদা। এবং ওখানে তো আর কোনো নির্বাচনের কোনো ব্যবস্থা নাই, ভোট বলতে কিছু নাই,
এবং একই সঙ্গে ধরেন আর কোনো রাজনৈতিক দলও নাই, অর্থাৎ এটি হচ্ছে একটি, আমি যদি বলি খেলাফতের মতো, খেলাফত আপনি ভালো বুঝতে পারবেন। এবং আপনি কিন্তু বারবারই এটাকে বলছিলেন যে এটি একটি ইমারত, মানে এটা একটা কাঠামো, এবং এটা দেখতেই গিয়েছিলেন, এবং ইসলামী রাষ্ট্রের একটা ছাঁচ এখানে তৈরি হয়েছে। এখন 30 বছর পর কিন্তু আপনারা গিয়েছেন 2001 সালে, কিন্তু এখান থেকে একটা টিম গিয়েছিল, আর একটা টিম, আর আপনারা এই গেলেন এবং একটা এনজিওর মাধ্যমে গিয়েছেন। আমি যদি আপনার বক্তব্য ভুল না জানি, আপনি নিজেই বলেছেন যে একটি এনজিও, ইউকে ভিত্তিক একটি এনজিও আপনাদের নিয়ে গিয়েছিল, সেটার সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি, প্রসপার আফগানিস্তান। ঠিক আছে, আপনি তো গিয়েছিলেন ওমরায়, সেখান থেকে ওখানে গেলেন। আপনার বাবা আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি মোল্লা ওমরের তালেবান শাসনকেও কিন্তু স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন, এবং বলেছিলেন যে যোগাযোগ নাই, তবে সেখানে যদি যোদ্ধার প্রয়োজন হয় আমরা যোদ্ধা পাঠাবো। তাহলে কি আফগান মডেলকে আপনারা সাপোর্ট করছেন? এরকম একটা মডেল কি আপনারা বাংলাদেশে চান? আমরা আফগানকে মডেল বলতে চাই না। আমাদের মডেল অন্য কোনো রাষ্ট্রকে বলার প্রয়োজন নেই। আমাদের মডেল পরিষ্কার, খেলাফতের রাশেদা মডেল। এর বাইরে অন্য কোনো কিছুকে মডেল বানানোর সুযোগ ইসলামের মধ্যে নেই। আমরা সেই খেলাফতের রাশেদাকেই মডেল বলি। হ্যাঁ, তারা প্র্যাকটিস করতেছে, তারা প্র্যাকটিস করে তারা যদি খেলাফতের রাশেদার মডেলকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে তাহলে সেটা ভালো। তাহলে তারা তো একটি বিপ্লবের মাধ্যমে এসছেন, একটা যুদ্ধ। তাহলে আপনারা তো ইলেকশনের মাধ্যমে যাচ্ছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? কেননা খেলাফত যদি প্রতিষ্ঠা হয়, অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, বিএনপি থাকবে না, আওয়ামী লীগ তো এমনিতেই নাই, থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, ইসলামী দল নামে আলাদা দলও থাকবে না। তো সেটা কিভাবে সম্ভব? তাহলে আপনারা কি সেটা নির্বাচনের এজেন্ডায় বলবেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে খেলাফত ছাড়া আর কিছু থাকবে না? না, খেলাফত তো হুট করে যাওয়া যাবে না। মানে এই মুহূর্তে আমি আমার এই পরিবেশে দাঁড়িয়ে আমি খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের বাংলাদেশে প্রেক্ষাপট নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি খেলাফতের কথা বলি তাহলে সেটা বলবো যে আমরা সকলে মিলে করব। খেলাফত যে কনসেপ্টটা কাউকে বাদ দিয়ে নয়, খেলাফতের কনসেপ্টটা হলো সকলকে নিয়ে। সেখানে বিএনপি, জামাত এবং সকল দলের সকলে মিলে আমরা সম্মিলিতভাবেই খেলাফত ব্যবস্থা। বিএনপি কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করবে? তার তো দলীয় আদর্শে খেলাফত নাই না। যদি তার আদর্শ, তার দলীয়, তার দলকে আমরা নিব না, তার ব্যক্তিদেরকে নিব। ব্যক্তিদেরকে নিয়ে, সকলকে নিয়েই আমরা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করব। তাহলে বিএনপি তো থাকবে না, থাকার তো সুযোগ নেই খেলাফতে, আছে কি? বিএনপির এই আদর্শ থাকার সুযোগ নেই। বিএনপি যেই আদর্শ এবং যেই ম্যানিফেস্টো অনুযায়ী তারা রাজনীতি করে, বা যেই গঠনতান্ত্রিক যেই নীতির আদর্শে আলোকে তারা রাজনীতি করে, সেই রাজনীতি ইসলাম এলাও করে না। এনসিপি থাকার সুযোগ নেই, কোনো আলাদা ইসলামী খেলাফত ব্যবস্থা, জামায়াত ইসলামী থাকার সুযোগ আছে। ইভেন আমার দলও থাকার সুযোগ নেই। বাংলাদেশ খেলাফত মজলিসও থাকবে না। আমি বলছি জামায়াত ইসলামী থাকার, আমি বলতেছি বাংলাদেশ খেলাফত মজলিসও থাকবে না। কোন রাজনৈতিক দলই আলাদা ভিন্নভাবে থাকবে না, সকলেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একীভূত হয়ে যাবে। আমরা এই পয়েন্টটি আরো বিস্তারিত আলাপ করব। দর্শক, আমরা এই খেলাফত নিয়ে আরো কথা শুনবো মাওলানা মামুনুল হকের মুখে। তার আগে ফ্যাক্ট চেকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমি হারুনুর রশিদ, আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মামুনুল হক। আমরা কথা বলছিলাম খেলাফত প্রতিষ্ঠা আফগানিস্তানে এবং বাংলাদেশে তার পার্সপেক্টিভ কি হবে, এবং এও জানিয়েছি যে তার বাবা আল্লামা শাইখুল হাদিস যিনি আজিজুল হক, তিনি মোল্লা ওমরের সেই যে তালেবান ব্যবস্থা তাকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের কাছে উনি অনুরোধ করেছিলেন। তিনি তো ঢাকায় অনুরোধ করেছেন। বিচিত্রার সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছিলেন। আমাদের সঙ্গে সেটা রয়েছে। কিন্তু এবার যারা সফরে গিয়েছেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বে, তাদের মধ্যে আরও ছিলেন মাওলানা আব্দুল আউয়াল। তিনিও কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি একটু দেখি সেটা। আজকে আল্লাহ পাক তাদেরকে ইমারত ইসলামিয়া দান করেছেন। এটা সারা বিশ্বের মানুষের জন্য দেখার মতো জিনিস।
সারা বিশ্বের প্রায় 42টা রাষ্ট্রের সাথে তাদের স্বীকৃতি হয়েছে। পরিতাপ হলো যে আমরা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও আমরা এখনও বাংলাদেশ আফগানিস্তানকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে পারিনি। এটা হয়ে যাওয়াটা অতীতেই আমরা আশা করছি। তো বিশেষ করে আমাদের দেশবাসীর জন্য আমরা আহ্বান করব, আপনারা সুযোগ পেয়ে আসেন। জি, উনি বলছিলেন ওনার কথার ভিতরে 42টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। আপনি কি শিওর আপনারা যে বিশ্বের 42টা রাষ্ট্র তালেবান গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছে আফগানিস্তান? এখানে স্বীকৃতির ব্যাখ্যা একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। একটা রাষ্ট্র পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়েছে রাশিয়া, আর 41টা রাষ্ট্রের সাথে তাদের ডিপ্লোম্যাটিক ইতিমধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে। বর্তমান ইমারাতের পক্ষ থেকে প্রেরিত ডিপ্লোম্যাটরা তারা সেখানে কাজ করছে, 41টা রাষ্ট্র, এবং তার মধ্যে গোটা আরব বিশ্বের প্রত্যেকটা দেশ এক্সেপ্ট কুয়েত বাদে সবগুলো দেশ তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করেছে। আমাদের সাবকন্টিনেন্টালেও ভারত এবং পাকিস্তান আরও কোনো রাষ্ট্র তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ইতিমধ্যে স্থাপন করেছে। শুধু বাংলাদেশ তাদের সাথে এখনো পর্যন্ত কোনো সংযোগ বা ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক স্থাপন করেনি। বাংলাদেশ তালেবান সরকারকে স্বীকৃতিও দেয়নি। এখানে তালেবান সরকার এই শব্দটা মনে হয় সঠিক প্রয়োগযোগ্য না। আফগানিস্তান সরকার বলেন, হ্যাঁ, ইমারাতে ইসলামিয়া বলবেন, অথবা আফগানিস্তান স্বীকৃতি দেয়নি। তবে উজবেকিস্তানের মাধ্যমে একটা দ্রুততম সম্পর্ক আমরা রাখছি, মানে দূতাবাসী। এখন আমি যদি আপনার সেই দেখার জায়গা থেকে এখন আপনার কাছে আসি, সেই জায়গাগুলো একটু উল্লেখ করতে চাই। যে সেখানে মাধ্যমিক স্কুল বন্ধ, আপনি আগেই বলেছেন, বিশ্ববিদ্যালয় অধ্যয়ন বন্ধ, আমি যদি ভুল না করি। তারপরে অলরেডি ইন্টারনেট, আংশিক ইন্টারনেট বলছে বেলেল্লাপনা, এগুলো বন্ধ করার জন্য ইন্টারনেট প্রায় বন্ধ। তারপরে এই তথ্যটা সঠিক না। আচ্ছা, তাহলে আমি কি পত্রিকা থেকে বলছি যে এটা একটু 2-1 দিন আগের খবর, কিন্তু হয়তো বা আপনি দেখে থাকবেন কিনা আমি জানি না। তারপরে আন্তর্জাতিক সংস্থা বা ওখানে জিও এবং এনজিও, যেখানে এনজিওগুলোতে নারীদের চাকরি ওখানে নিষেধ। তারপরে এখানে নারী এবং ইরানি লেখকদের বই নিষিদ্ধ আছে। তারপরে বিদেশে বৃত্তি পাওয়া যে সমস্ত নারী, একটা করে বলতে হবে, আমি একসঙ্গে বলে ফেলে আপনি তারপর জবাব দেবেন। না, সবগুলো তো মনে রাখতে পারবো না। আমি আপনাকে মনে করাই দেবো যখন বলতে যাবেন। বিদেশে যে সমস্ত নারীরা পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছিলেন, এমনি তো বন্ধ ওখানে উচ্চশিক্ষা, তাদেরকে কিন্তু আর যেতে দেয়নি। এবং এই ফিগারটা হচ্ছে কত, 14 লাখ নারী মেয়ে আফগানিস্তান এখন প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এগুলা আপনাদের চোখে পড়েছে কিনা? জি, আমি যদি একটা একটা করে আবার যদি মনে করাই দেব। জি বলেন। যে ওই যে আপনি বলছিলাম যে এখন 14 লাখ নারী প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। না, প্রাথমিক শিক্ষা থেকে কোনো মেয়ে বঞ্চিত নাই, এই কথাটা যদি কেউ বলে থাকে এটা সম্পূর্ণ অবাস্তব। ক্লাস 6 পর্যন্ত সকল মেয়েরা, আমরা দেখেছি কাবুলের রাস্তাঘাটে মেয়েরা দল বেঁধে স্কুলে যাচ্ছে এবং তারা দল বেঁধে স্কুল থেকে বের হয়ে আসছে। সেখানে আমাদের দেশের মতো একেবারেই সাধারণ ব্যবস্থা। তবে যারা মেয়েরা একটু বড় হয়ে যায় তারা সেখানে স্বাভাবিকভাবেই তাদের লেবাস পোশাকের মধ্যে একটু ভিন্নতা আছে, এছাড়া ব্যতিক্রম কিছুই নাই। বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রেও ছেলেরা তো সম্পূর্ণ শিখছে, সকল বিশ্ববিদ্যালয় ওপেন আছে। কোথাও কোনো বিশ্ববিদ্যালয়, আমরা কাবুল বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি, না মেয়েরা তো যেতে পারছে। আমি বলছি মেয়েরা শুধুমাত্র, হ্যাঁ মেয়েরা যেতে পারছে না। মেয়েদের জন্য শিক্ষার একটা পার্ট খোলা আছে, উন্মুক্ত আছে, যে তারা ইসলামী শিক্ষা শিখছে। হ্যাঁ, জেনারেল শিক্ষাটা তারা স্থগিত রাখছে, যে তারা এটা পুনর্বিন্যাস করছে, পূর্ণ শিক্ষা কারিকুলাম এবং অবকাঠামো সবকিছুই। এই সব অবকাঠামো তো নতুন করে তাদেরকে নির্মাণ করতে হচ্ছে। জি, তারপরে হচ্ছে ইন্টারনেটের ব্যাপারে যদি আপনি আসেন। ইন্টারনেটের বিষয়টা তো আমরা তো সেখানে ইন্টারনেট ব্যবহার করলাম একেবারে কাবুল থেকে নিয়ে শুরু করে খোস্ত পর্যন্ত 500 কিলোমিটার রাস্তা আমরা নিজেরা ইন্টারনেট ব্যবহার করেছি। ওখানে সবখানে না, কিছু কিছু প্রদেশে ওটা বন্ধ করা হয়েছে। এটা হতে পারে, কিন্তু আমার দ্বারা 3টা প্রদেশ দিয়ে তো আমি গেলাম, কোথাও তো ইন্টারনেট। নারী এবং ইরানি লেখকদের বইগুলো ওখানে নিষিদ্ধ হয়ে গেছে। এটা তো একেবারে একটা ফালতু কথা বলবো, যে কোনো নারী হিসেবে কোনো লেখকের লেখা বন্ধ করা হয় না। এই জিনিসটা আমাদের গণমাধ্যমে বাংলাদেশে যখন আসছে, আমরা এটা তাদের সকলের কাছে প্রশ্ন করেছি। তারা খুব এটাকে বললি, একেবারে খুব কড়া ভাষায় তারা এটাকে বলেছে যে না, অ্যাজ এ মোমেন্ট কোনো লেখিকার লেখা নিষিদ্ধ করা হয়নি। হ্যাঁ, কিছু কিছু লেখক, তার মধ্যে ইসলামী লেখকও আছেন, যে সমস্ত লেখা দ্বারা তারা মনে করেন যে যাদের লেখা আফগানিস্তানের ঐতিহ্য, তাদের কালচার এবং তাদের ঐক্য এবং সংহতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, সেই জাতীয় কিছু পুস্তক, অল্প কিছু পুস্তক তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে, যেগুলো পাঠ্যপুস্তকের মধ্যে, সেখান থেকে তারা বাদ দিয়েছে এবং কিছু বিষয়ের বিপণন বন্ধ করেছে। আপনি ওখানকার ইকোনমিক যে সোর্সের কথা বলছেন, তার ভিতরে খনি একটি বড়, আপনি বলেছেন
ওখানে আপনি কি এটা লক্ষ্য করতে পেরেছেন বা আপনারা কি দেখার চেষ্টা করেছেন যে আফগানিস্তানের মূল ব্যবসা হচ্ছে মাদক ব্যবসা, পপি বিজনেস, পপি ফুলের ব্যাপক চাষ হয়, ওখান থেকে আফিম হয়, সেটিকে আপনারা লক্ষ্য করেছেন, সেটিকে বন্ধ হয়েছে? সেগুলো তো এক সময়ের ইতিহাস। এখন আমরা প্রশ্ন করেছি খুব ভালোভাবেই, তারা টোটালি রাষ্ট্রীয়ভাবে সেই পপির বদলে এখন তারা ব্যাপকভাবে জাফরান সহ এমন বেশ কিছু উন্নত মানের উদ্ভিদ তারা উৎপন্ন করছেন, চাষাবাদ করছে, যেগুলো সারা পৃথিবীর ব্যাপক চাহিদা আছে। এগুলো তারা আমাদেরকেও প্রপোজ করেছে যে তোমরা আমাদের দেশ থেকে ড্রাই ফুড, এবং বিশেষ করে তারা জাফরানের কথা বলেছে যে ওয়ার্ল্ড ক্লাস, এবং শুধু ওয়ার্ল্ড ক্লাস না, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাফরান তারা উৎপাদন করে, সেই জাফরান যেন আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশের কাছে। তারা এটাকে এখন বাংলাদেশ যদি তালেবান সরকার বা আফগান সরকারকে এখন স্বীকৃতি দেয়, যেটা একমাত্র রাশিয়া ছাড়া আর কেউই পূর্ণাঙ্গভাবে দেয়নি, হয়তোবা চায়নার একটা প্রক্রিয়া চলছে, বাংলাদেশ তো পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক রাখে, তার তো কূটনৈতিক সম্পর্ক সেখানে, তো সে যদি এইটা স্বীকৃতি দেয় তাহলে সেটা সামলাবে কিভাবে? সেটা প্রশ্ন অবশ্যই বাংলাদেশের সেই সাহস আছে কিনা। তাদের একটা কথা আমি বলি, আমাকে একজন আফগান টিপ্পনী কেটে বলল যে তোমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন প্রথম দিকে যে রাষ্ট্রগুলো তোমাদেরকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে একটা হলো আফগানিস্তান। তখন তো সেখানে তালেবান শাসন ছিল না। আফগানিস্তান, তারা বলছে যে আমরা এতদিন, এখন আমরা যে রাষ্ট্র, তালেবান রাষ্ট্রের ব্যাপারে যেই রাষ্ট্র এখন আছে, জাতির মধ্যে দ্বিমত নেই কোনো, গোটা জাতি ঐক্যবদ্ধ, কাজে তোমাদের এখন, সে বলেছে যে তাদের একটা এই বিষয়ে দুঃখ আছে যে আমাদের স্বাধীনতার পরে তারা সর্বপ্রথম আমাদেরকে স্বীকৃতি দিল, কিন্তু আমরা এখন 41টা রাষ্ট্র তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করলো, ভারত তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করে সেখানকার মাখনগুলো সব খাচ্ছে, বিপুল পরিমাণ সেখানে ভারত সেখান থেকে অর্থ উপার্জন করছে এবং সেখানে বিনিয়োগ করছে, আর আমাদের বাংলাদেশকে তারাই, আমরা যেন সেখানে তাদের সাথে ইনভলভ হয়ে আমরা যেন আমাদের দেশীয় কোনো মানে সেখান থেকে কোনো আর্থিকভাবেও আমরা লাভবান হতে না পারি, সেই জন্য আমাদেরকে চোখ রাঙায়। এটা আমরা বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতি ব্যবস্থা। এখন তো অন্তর্বর্তী সরকার, আপনারা কি তাদের কাছে দাবিটা কখনো তুলেছেন বা তুলবেন কিনা? আমরা বলবো, অবশ্যই বলবো যে বাংলাদেশের এখানে নিজস্ব স্বার্থ দেখা উচিত, অন্য কারো কথায় বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে না। বাংলাদেশ, চায়না যদি পারে বাংলাদেশ কেন পারবে না? চায়না যদি পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করতে পারে, বাংলাদেশ চায়নার সাথে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ক উন্নত করুক, এবং সেটা আছে, এবং চায়না সেখানকার আফগানিস্তানে চায়না বিনিয়োগ করে এবং আফগানিস্তানে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে বিপুল পরিমাণ অর্থ এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে চায়না, বাংলাদেশ কেন করতে পারবে না? এবং যেখানে গোটা আরব বিশ্ব তাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করেছে, তো বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ কি 41টা দেশের মধ্যে আসার মতো পররাষ্ট্র সেই শক্তিমত্তা বাংলাদেশ রাখে না? আপনাদের আফগানিস্তানে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি হয়েছে? আপনাদের ভিসাটা কিভাবে হয়েছে? আমাদের যেমনটা আমি বলেছি আগে, আপনি বললেন যে প্রসপার আফগানিস্তান, এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থা। এই সংস্থার অনেক কর্মকর্তাই হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবাধিকার নিয়ে কাজ করে, এবং বিশেষ করে যে সকল মুসলিম বন্দীরা গুয়ান্তানামো সহ বিভিন্ন জায়গায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার, তাদেরকে এইভাবে তারা ওখানে আইনি সাপোর্ট দেয়। তো তাদের মনে হয়েছে যে এখানে যে রাষ্ট্র, এখানে জনগণের, আফগান মানুষের তাদের উন্নয়নের পিছনে কাজ করা দরকার, তো তারা সেখানে বিভিন্ন ডেলিগেট নিয়ে যায়। ইতিমধ্যে তারা ইউকে থেকে দুটো ডেলিগেট নিয়ে তারা আফগানিস্তানে গিয়েছে। তো তাদের অনুভূতি হয়েছে যে আমরা অন্য দেশের ডেলিগেটদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের স্বদেশী কিছু মানুষকে নিয়ে যাওয়া উচিত। তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে, প্রসপার আফগানিস্তানের দায়িত্বশীলরা, তারা আমাদেরকে বলে যে, আমরা বলছি ঠিক আছে, যদি সেখান থেকে প্রপার ওয়েতে আমাদের যাওয়ার কোনো সুযোগ হয়, তো আমরা তো এই দেশটা দেখতে আমাদের কৌতূহল আছে, কাজে সেইভাবে আমরা সে অফার গ্রহণ করি। তারা সেখানকার হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, এবং হোম মিনিস্ট্রি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাপনা সম্পন্ন করে, এবং সেই প্রেক্ষিতে ভিসাটা কিভাবে হয়েছে? ভিসাটা স্পেশাল একটা ভিসা ইস্যু করেছে আমাদের নামে সেই হোম মিনিস্ট্রি থেকে। সেই ভিসা মাধ্যমে আমাদেরকে সেখানে, আপনারা তো গেলেন উমরা করে, সৌদি আরব থেকে গেলেন, মানে সেই ভিসাটা কি বাংলাদেশি পাসপোর্টের উপরে দিয়েছেন? কিভাবে দিয়েছে? এখন তো ভিসা কেউই পাসপোর্টের উপর দেয় না। না, আমি যেটাই বলছি, হ্যাঁ, এখন আর কোনো কেউই পাসপোর্টের উপর ভিসা দেয় না। উমরার ভিসা এখন পাসপোর্টে দেয় না। ই ভিসা, সৌদি আরবের ভিসা, হ্যাঁ, ই ভিসা তারা ইস্যু করেছে। সেই ই ভিসার মাধ্যমে আমরা সেখানে চলে গেছি।
আর আফগানিস্তান থেকে সরাসরি তো বাংলাদেশে আসলেন না, আফগানিস্তান থেকে আমরা দুবাই গিয়েছি। তারপর আফগানিস্তান থেকে তো বাংলাদেশের ডিরেক্ট কোনো কানেকশন নেই। সে দুবাই কিন্তু সেখানেও ব্যবসা করতেছে, দুবাই এবার এমিরাটস তারা ব্যবসা করছে। তো আফগানিস্তান থেকে দুবাই গেলেন, দুবাই থেকে বাংলাদেশে আসলাম। শুধুমাত্র আপনাদেরই পছন্দ করলো কেন? আর তো এখানে আরো ইসলামী দল আছে যে জামায়াত না, ইসলামী। কোনো দলকে তো তারা করে নাই। আমার দল থেকে আমি একজন, আরেক দল থেকে আরেকজন, এরকম বিভিন্ন রকম বাংলাদেশের তারা আলেম সমাজকে তারা নিয়েছে। কারণ ওখানে আফগানিস্তানে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা সবাই আলেম, 99% আলেম। তাদের ধারণা যে আলেমদেরকে তারা সবচেয়ে সম্মান এবং মর্যাদা দেয়। এই টিমে কি জামায়াত ইসলামের কেউ ছিল? না, জামায়াত ইসলামের দলীয় কোনো ব্যক্তি ছিলেন না। আপনার দলের ছিলেন আপনি? হ্যাঁ। হেফাজত ইসলামের কেউ ছিলেন? হেফাজত ইসলাম আমরা সারা বাংলাদেশ সব আলেমরাই হেফাজত ইসলাম ছিল। মানে জামায়াত ইসলাম অথবা নিজাম ইসলাম পার্টি এদের কেউ ছিল কিনা? মানে এখানে বেশিরভাগই নন পলিটিক্যাল ফিগার ছিলেন যারা। আচ্ছা, তো আমরা এই বিষয়ে আরো শুনবো। দর্শক, আমরা আরো শুনবো, তার আগে ফ্যাক্ট চেকে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফ্যাক্ট চেক নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি আমি হারুন রশিদ। আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মামুনুল হক। আমরা আফগানিস্তান নিয়ে কথা বলছিলাম, এখন একটু দেশের রাজনীতিতে। আপনি যখন আফগানিস্তানে, তখন কিন্তু দেশে আপনার আন্দোলন চলে, যে যুগপৎ আন্দোলন জামায়াত ইসলামী এবং কয়েকটি ইসলামী দল শুরু করেছিল, এবং তার ভিতরে আপনারাও রয়েছেন। আপনার খেলাফতে মজলিস যে দলটি, আপনি যেটার প্রধান, সেটিও রয়েছে। এবং যে জিনিসটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আপনাদের 5 দফা, তাদের 4 দফা, মূলত জামায়াত ইসলামী, বাট যুগপৎ আন্দোলন। তো সেই জায়গাটায় আমরা আপনাদের কোথায় মিল হবে? এটি কি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক জোট, যেটা নির্বাচনী জোটে যেতে পারে কিনা? আপনারা কিন্তু পিআর সিস্টেম পুরাটা চান না, চাচ্ছেন উচ্চ কক্ষে, কিন্তু জামায়াত ইসলামী চাচ্ছে কিন্তু উভয় কক্ষে। এটি একটি ব্যাপক আপনাদের সঙ্গে দূরত্ব এখানে রয়েছে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড, এটা তো সবাই চাচ্ছে। দোসরদের বিচার, বিশেষ করে জাতীয় পার্টি, সেটা আছে। কিন্তু ওই একটা জায়গায় মূলত যেটা পিআর পদ্ধতি, যেটা আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশও চায়, কিন্তু আপনারাও চান সেটা, যেটা বিএনপিও কিন্তু চাচ্ছে, যে পিআর উচ্চ কক্ষে। বিএনপি এখন চায় না, কিন্তু ওই ব্যাপারে তাদের দ্বিমত নাই। দ্বিমত আছে। আচ্ছা, এখন এটা কি শেষ পর্যন্ত আপনারা তো 3 দিনের আন্দোলন করে ফেললেন, এই আন্দোলনটা কি আপনার হবে, মানে একটি নির্বাচনী জোট হবে? আপনারা কি একসঙ্গে জামায়াতের সঙ্গে নির্বাচনও করতে যাচ্ছেন কিনা? নির্বাচন বিষয়ে এখনো আমাদের মধ্যে কোনো আলোচনা হয় নাই। আমরা এই মুহূর্তে মনে করি যে জুলাই বিপ্লব, এত মানুষের রক্তদান, এত জীবন, এত ত্যাগ, কোরবানি, এর একটা মিনিমাম অর্জন হওয়া দরকার। রাজনৈতিক বন্দোবস্তে কিছু চেঞ্জিং অবশ্যই আসা প্রয়োজন। আর না হয় জুলাই বিপ্লবের কোনো অর্জন এদেশের মানুষের হাতে থাকে না। এই জন্য জুলাই বিপ্লবের জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটার ব্যাপারে আমরা কোনো ছাড় দেওয়ার মানসিকতা রাখি না, এবং যে কোনো মূল্যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জুলাই সনদের আইনি ভিত্তি রাষ্ট্রের কাছ থেকে অর্জন করার জন্য। কিন্তু জামায়াতের সাথে আপনার দুটি বেসিক ব্যাপারে আপনি বিভিন্ন সময় বলেছেন, আমরা সেই বেসিক দুইটা ব্যাপার একটু দেখে নিই। জামায়াত সম্পর্কে মাওলানা মামুনুল হক কি বলেন? তারা একটি রাজনৈতিক সংগঠন, এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম মাওলানা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে। এটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে, যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান, সেটিও পুনর্মূল্যায়িত হবে। বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। জি, আমরা এটার ব্যাপারে শুনবো। তার আগে আরেকটি তথ্য আপনি তো নিজেই জানিয়েছেন, 5 তারিখের পরে, বোধহয় 6 তারিখেই, 6 আগস্ট গত বছরের
বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং দীর্ঘ সাক্ষাৎ হয়েছিল, সেটা আমরা শুনবো। এই দুইটা অবস্থানে কোনো পরিবর্তন এসছে কিনা, এটা কেন চান? মানে এখানে তাদের ইসলাম নিয়ে কি ভুলগুলো আছে, সেগুলো কি সংশোধনযোগ্য? আরেকটু যদি প্রিসাইজলি বলতেন, ইমান আকিদের কোন ভুলগুলো আছে? আর আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলছেন, তাদের কি সে অবস্থান পরিবর্তন হয়েছে? না হলে তো কি করবেন? এখানে আমি জামাতে ইসলামের তাদের যে আধ্যাত্মিক গুরু এবং তাদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, ওনার কিছু স্পেসিফিক কিছু বক্তব্য এবং কিছু মতাদর্শ, যেগুলোর ব্যাপারে ওনার সেই বছর যুগ যুগ ধরেই এদেশের আলেম সমাজের সাথে তাদের সাথে মতবিরোধ রয়েছে। তার মধ্যে বড় একটা হলো যে সকল নবীদেরকে নিঃশর্তভাবে এবং সামগ্রিকভাবেই আমরা নিষ্পাপ মনে করি। সেই জায়গায় ওনার কিছু একটু কারেকশন আছে। ওনার পক্ষ থেকে উনি এটাকে দ্বিমত করেন। কি দ্বিমত করেন? উনি কিছু বক্তব্য যে না, নবীগণের দ্বারাও কোথাও কোথাও ভুল হয়েছে, এরকম মর্মে ওনার কিছু বক্তব্য আছে। আর এছাড়া আমরা মনে করি যে নবীর পরে নবীজির যে সহচর যারা ছিলেন, সাহাবী যারাকে আমরা বলি, সেই সাহাবায়ে কেরাম আমরা মনে করি যে তারা সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সামগ্রিকভাবে উম্মার জন্য তারা আইডল, এবং তাদেরকে আমরা বলি মেয়ারে হক, সত্যের মাপকাঠি তারা। তো এই জায়গাটাতেও মওদুদী সাহেব নবীর পরে আর কাউকে ঠিক ওইভাবে বিতর্কের ঊর্ধ্বে তিনি বিশ্বাস করতে চান না। ওনার বক্তব্যে তিনি ব্যাপকভাবে অনেক সাহাবী, বড় বড় সাহাবীদের কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন। এটা হলো মৌলিক দুইটা পয়েন্ট। এই সমালোচনা কি হারাম বলবো আমরা? এই সমালোচনা বিভিন্ন পর্যায়ে আছে। সমালোচনার কিছু পর্যায়ে যেটা একেবারে নিষিদ্ধ পর্যায়ে চলে যায়, তো সেরকম কিছু কার্যক্রম আমাদের সাথে ওনাদের দ্বিমতের জায়গা আছে। ইসলামের মৌলিক কনসেপ্ট নিয়েও একটা জায়গায় আমাদের সাথে ওনাদের দ্বিমত আছে। সেটা হলো যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইসলামের মূল লক্ষ্য, সেগুলোকে উনি ইসলামের যে আরেকটা বিধান আছে জিহাদ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জিহাদের জন্য তিনি ওই সকল ইবাদতগুলোকে একটা উপলক্ষ্য হিসেবে সাব্যস্ত করেছেন কোন কোন লেখার মধ্যে। এই জাতীয় বেশ কিছু মত পার্থক্য, মতবিরোধ ওনার সাথে আছে। আমাদের বক্তব্য হলো এটা ওনার ব্যক্তিগত মতামত থাকুক, জামাতে ইসলাম দল হিসাবে মওদুদী সাহেবের সকল বক্তব্যকে তারা তাদের দলীয় আদর্শ হিসেবে গ্রহণ না করুক, এবং এই জায়গাটায় ওর তাদের বক্তব্য স্পষ্ট হোক যে মওদুদী সাহেবের এই বক্তব্যগুলো ভুল। এটা হলো আমাদের সেই হাফিজ হুজুরের যুগ থেকেই আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে বারবার এই অফার করেছেন। চেঞ্জ করেছে তারা এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আরেকটা ইস্যু যেটা মুক্তিযুদ্ধ বিষয়, অবশ্যই এই বিষয়ে তারা আগের তুলনায় এখন যথেষ্ট অনেকগুলো বক্তব্য তারা রেখেছে। দলীয় জায়গা থেকে অনেকেই বলেছে যে তারা মুক্তিযুদ্ধের সময়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে জামাতে ইসলাম সেজন্য তারা ক্ষমা প্রার্থনা করেছে বা দুঃখ প্রকাশ করেছে, এটা তারা বলে। তো যদি সেটা হয়ে থাকে, এই বিষয়ে আমাদের আলাদা কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হবে। আপনাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা তাদের এই অবস্থানটা? এটা নিয়ে এইভাবে আমাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমরা লক্ষ্য করছি যে দেশ এবং অনেকেই এই বিষয়টাকে এখন অনেকটা আগের তুলনায় অনেকটাই নরমভাবে দেখছেন, সফটলি তারা এটাকে মনে করছেন যে হ্যাঁ, জামাতে ইসলাম এই জায়গাটাতে তারা তাদের যে অবস্থানগত যেই কিছুটা ভুল ছিল, সেই ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, এবং অনিচ্ছাকৃত কিছু ভুল বা ইচ্ছাকৃত ভুল এগুলো বলে তারা সরি বলেছে। কাজে এই বিষয়টা অনেকটা মিনিমাইজ হয়ে আসছে বলে মনে হয় আমার কাছে। বেগম খালেদা জিয়ার সাথে আপনার দেখা কি হয়েছে, আপনি কথা বলেছেন, আমি সেখানে সেটাই শুনবো। রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা? বেগম জিয়ার সাথে না, বেগম জিয়ার সাথে আমাদের যখন দেখা হয় সেটা ঠিক 5ই আগস্টের বিপ্লবের পরের দিন। শুধু উনি অসুস্থ অবস্থায় ওনাকে দেখতে গিয়েছিলাম, এবং সেই সময় দেশের সম্পর্কে, দেশের এই আমূল পরিবর্তনের ব্যাপারে ওনার যে অনুভূতি, সেই অনুভূতিটা উনি শেয়ার করেছেন, এবং সেই সময় জাতির উদ্দেশ্যে ওনার পক্ষ থেকে যে আহ্বান আমাদের কাছেও বলেছেন, আমাদের মাধ্যমেও জাতিকে সেই মেসেজটা উনি দিতে বলেছেন। এই জাতীয় কথা হয়েছে যে
দেশের যেন কেউ সম্পদ নষ্ট না করে, দেশ তো সকলের, আমরা সকলে মিলে যেন এই দেশটাকে ভালোভাবে সামনের দিকে অগ্রসর করতে পারি, এই ধরনের ইতিবাচক বক্তব্যই আমি ওনার কাছ থেকে পেয়েছি। এবং ওনার ওই সময়ে ওনার সামগ্রিক যে অসুস্থতা জনিত যে অবস্থা, সেই অবস্থা থেকে ওনার এই বক্তব্যে আমি মুগ্ধ হয়েছি। তার দেশপ্রেমে আপনি মুগ্ধ? হ্যাঁ, তার দেশপ্রেম, দুটো বিষয়, মানুষের প্রতি তার যে মমত্ববোধ, সেটার প্রতি আমি মুগ্ধ হয়েছি। দুটো বিষয়। আপনি একই সঙ্গে হেফাজতে ইসলামেরও যুগ্ম মহাসচিব, আবার আপনি রাজনীতিও করেন, ইসলামী রাজনীতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। এখন আমার আপনার কাছে জানতে চাওয়া যে বিএনপির সাথে আপনাদের রাজনৈতিক মানে হেফাজতে ইসলাম, আমরা এখনো মনে করি যে হেফাজতে ইসলাম জামায়াতের সঙ্গে যুক্ত নয়, কারণ এটা রাজনৈতিক দল না, তবুও তার হেফাজতে ইসলামের বড় বড় নেতারা বিভিন্ন তাদের আলাদা রাজনৈতিক দল আছে। এবং ইদানিং স্পষ্ট ক্লিয়ার, হেফাজতে ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছে ঈমান আকীদা পরিপন্থী যারা বিভিন্ন অবস্থানে আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি, তাদের ব্যাপারে তাদের রিজার্ভেশন রয়েছে। আপনার রিজার্ভেশন আমি কম বেশি শুনলাম। তাহলে কি বিএনপির সাথে কি আপনাদের ঐক্য হওয়ার সম্ভাবনা সম্ভব কিনা, রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনী ঐক্য সম্ভব কিনা, হবে কি হবে না সেটা আমরা জানতে, সম্ভব কিনা? হ্যাঁ, অসম্ভব না। বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি, নির্বাচন করেছি, আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে। কাজেই সেই জায়গায় থেকে তো অসম্ভব কিছু না। কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা? আলাপ আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ের বা খসড়া পর্যায়ের আলাপ আলোচনা হয়। তবে আমরা এই মুহূর্তে যেটা মনে করি সেটা হলো যে আমি আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে এই মুহূর্তে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পক্ষীয় শক্তির তাদের মানে অপসারণের পরে বাংলাদেশে এখন রাজনীতিতে বেসিক্যালি একটা পক্ষই এখন রাজনীতি করছে। তো কোন পক্ষ? শুধু দক্ষিণপন্থী যারা নাকি ডানপন্থী। আমরা বিএনপিকে ডানপন্থী দল বলেই মনে করি। বিএনপি যদিও সেটা স্বীকার করতে চায় না এখন, কিন্তু আমরা বিএনপিকে এখনো ডানপন্থী দল হিসেবেই মনে করি। ডানপন্থীরাই এখন বাংলাদেশের রাজনীতি করছে। কাজেই এখন রাজনীতির এই সময়কার এই প্রেক্ষাপটের প্রয়োজনে হয়তো নিজেদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার একটা প্রসঙ্গ এসেছে। কিন্তু এই সময়ও পরস্পর জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের সকলের মধ্যে একটি সহনশীল অবস্থা বিরাজমান থাকা চাই। বিএনপি ভার্সাস জামাতে ইসলাম, তাদের উভয় দলকেও আমি বলবো, এবং বিএনপি এবং জামাতের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের দল এবং জমিয়ত উলামা ইসলাম, এই দলগুলো ব্যাপকভাবে পারস্পরিক যে বিরোধে লিপ্ত হচ্ছে এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে মাঠকে উত্তেজিত করছে, আমি এটাকে সাপোর্ট করি না। আমি মনে করি যে রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত বিবেচনায় বাংলাদেশে যেই পরাজিত শক্তি জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়েছে, তারা যে কোনোভাবে বাংলাদেশে আবার ইন করার চেষ্টায় আছে। তাদের ব্যাপারে মাঠের গড়ে ওঠা ঐক্য, এটাই নিজেদের দলীয় সংকীর্ণ রাজনীতির চেয়ে কাদের ঘাড়ে সওয়ার হওয়ার আশঙ্কা আছে, ইন করার চেষ্টা আছে? বিএনপি বলছে জামাতের ঘাড়ে সওয়ার হয়েছে, না আমি মনে করি বিএনপির ঘাড়ে বিএনপি বা জামাতের ঘাড়ে সওয়ার হতে পারবে খুব সহসাই, এটা আমি মনে করি না। তবে তারা দুই পক্ষ যেইভাবে প্রতিযোগিতায় এবং পরস্পর কাদা ছোড়াছড়িতে লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে তারা তাদের দুই পক্ষের যে কারো মাধ্যমে এই আত্মঘাতী কার্যক্রম পরিচালিত হতে পারে। নিজের উপস্থিত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য নিজের অতীতের ঘোরতর শত্রুকে তারা নিজেদের বগলতলে আশ্রয় দিতে পারে। সেটা বিএনপি বা জামাত যেই করুক, তার জন্য এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। তো আপনাদের জোট করার ক্ষেত্রে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনি নিজে নির্বাচন করতে চান কিনা, আমি সেটা একদম স্পেসিফিক, আপনি কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন কিনা? আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা এই বিষয়টা এখনো আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমার ব্যক্তিগতভাবে নির্বাচন করার আগ্রহ ছিল না। জাতীয় রাজনীতির প্রয়োজনে অথবা কোনো অ্যালায়েন্স যদি হয়, সেই অ্যালায়েন্সের প্রয়োজনে অথবা আমার দলের নির্বাচনী প্রচারণার প্রয়োজনে যদি আমাকে ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আমি প্রতিদ্বন্দ্বিতা করব। অ্যালায়েন্স করার ক্ষেত্রে সেই আপনি যদি নির্বাচন করেন, অ্যালায়েন্স করার ক্ষেত্রে কোন দলগুলোকে সুবিধাজনক মনে করেন আপনি? একদমই যদি স্পেসিফিক বলতেন আমরা শেষ পর্যায়ে। এবং একই সঙ্গে আমি আপনাকেও এও বলি যে এখন আমি হেফাজতকে জামাত অ্যালাইন দেখছি না। এখনো হেফাজত কখনোই
কোনো দলের সাথে অ্যালাইন ছিল না। হেফাজতের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত আছে। এখন মনে করেন ঠিক এই মুহূর্তে হেফাজতভুক্ত জমিয়ত উলামা ইসলাম অনেকটাই তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। হেফাজতভুক্ত খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, দুইটা স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস এখন যুগপৎ আন্দোলনে আছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কাজী সেই ক্ষেত্রে এখানে এখনো চূড়ান্ত কোনো কথা বলার মতো সময় হয়নি। তো একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই জোট করার ক্ষেত্রে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন কোনো শর্ত হবে কিনা? এই মুহূর্তে আমরা যদি বৃহত্তর প্রয়োজনে বিএনপির সাথে যারা আমাদের মধ্যকার যারা অ্যালায়েন্স করছে, সেখানে এই মুহূর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠার শর্ত আরোপ করার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নেই। এখন আমরা যেটা বিএনপিকে মিনিমাম শর্ত দিই সেটা হলো যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এর চেয়ে আমি আরও এক ধাপ অগ্রসর হতে চাই আমাদের আগামীর রাজনীতির জন্য। সেটা হলো বিদ্যমান সংবিধান এবং আইন কাঠামোতে কোরআন সুন্নাহ বিরোধী যে ধারাগুলো আছে সেগুলো বাতিল বলে গণ্য হওয়ার মতো কোনো একটা ধারা সংবিধানে অথবা যে কোনো একটা জায়গা অন্তর্ভুক্ত করার দাবিটা, এটা হলো আমাদের রাজনীতির পরবর্তী টার্গেট। বাংলাদেশে কি ইসলামী আইন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা খেলাফত আদৌ প্রতিষ্ঠা সম্ভব? আপনি কোনো সম্ভাবনা দেখেন? অবশ্যই বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। দেখেন, সাম্প্রতিক ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জরিপ চালানো হয়েছিল। তার মধ্যে স্পেসিফিক একটা প্রশ্ন ছিল বাংলাদেশের শরিয়া আইন চান কিনা। আপনারা জানেন কিনা এই তথ্য, আপনাদের জানা আছে কিনা? মোর দেন 70% মানুষ তারা বলেছে আমরা বাংলাদেশে শরিয়া আইন চাই। অথচ এই শরিয়া আইনের কথা বলে, ইসলামী আইনের কথা বলে কিতুল কালাম কাণ্ডটাই না ঘটানো হয়, অথচ বাংলাদেশের মানুষ কিন্তু বলছে তারা শরিয়া আইন চায়। কাজে যে দেশের মানুষ সরকারি জরিপে, ঐক্যমত্য কমিশনের জরিপে তারা শরিয়া আইন চাইতে পারে, আমরা মনে করি সে দেশের মানুষ সত্যিকার অর্থেই যদি একটা সুন্দর পরিবেশ এবং তাদের আস্থাভাজন নেতৃত্ব তাদের কাছে শরিয়া আইন বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে সামনে আসতে পারে, এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার নেতৃত্ব কারা দিতে পারে? কোন দল, কারা? কোন দল নেতৃত্ব দিবে না। এদেশে ইসলামী জনতা এবং সর্বব্যাপী একটা বিপ্লব হবে। সেই বিপ্লব ইসলামী বিপ্লব হবে এবং কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ মাওলানা মামুনুল হক আমাদের সময় দেওয়ার জন্য। আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এতক্ষণ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন। প্রতি